দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দর্শক, বোমা পাঠালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটাই প্রথম ঘটনা। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় দিয়ে ডক্টর ইউনূসকে নতুন রাষ্ট্রপতি করছে বিএনপির সরকার। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্বটি তারেক রহমান তিনি নিজে দিয়েছেন ডক্টর ইউনূস। শিলং সালাউদ্দিন সম্ভবত বেশি দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই। আপাতত কিছু সময় হয়তো বা তিনি বেশ গরম সরমই দেশটা চালাবেন, কিন্তু লম্বা সময় পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আমার এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করে ভারতের সহায়তা তারেক রহমান ক্ষমতা এসেছে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। ইউটার্ন নিচ্ছে জামায়াত ইসলামী, পাঁচ পাখির মতো উড়বে, বাঘের মতো হামলে পড়বে দুর্নীতির উপরে, অন্যায় অনিয়ম চাঁদাবাজির উপরে। চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যিনি নিজে ভোট চুরি করেছেন, লজ্জায় মাথা নত করে থাকার কথা, সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বিস্ফোরণ বোমা ফাটিয়েছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সকল উপদেষ্টা মণ্ডলী রয়েছিল, সেই সকল উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে 3 জন উপদেষ্টা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল এককভাবে বা জোরপূর্বক ক্ষমতায় থেকে, ঠিক একইভাবে নাকি সেই 3 জন উপদেষ্টা বাংলাদেশের শেখ হাসিনার মতো ক্ষমতায় থাকার একটি পরিকল্পনা করেছিলেন। প্রিয় দর্শক, এজন্য নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ বিশেষ বার্তাও দিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বার্তাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যাখ্যান করেছেন। প্রিয় দর্শক, এরকমই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বর্তমানে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এইসব কথাগুলো বলেছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টাগুলো রয়েছিল, সেই সকল উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন করেই ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য ইচ্ছা পোষণ করছিলেন এবং থাকার জন্য চেয়েছিলেন? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে অনেক বিশ্লেষক বলছেন যে বিএনপির এখন বর্তমান উচিত শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি থেকে বহিষ্কার করে বা রাষ্ট্রপতি থেকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি আসন দেওয়া বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। তাহলে বিএনপির যে সকল সমালোচনাগুলো করে সাধারণ জনগণ, সেই সকল সমালোচনাগুলো আর করবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেয় বা রাষ্ট্রপতি হিসাবে মেনে নেয়। প্রিয় দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনিও কি চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির সরকার রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করুক বা রাষ্ট্রপতির দায়িত্ব দিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সালাউদ্দিন সম্ভবত বেশি দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই। আপাতত কিছু সময় হয়তো বা তিনি বেশ গরম সরমই দেশটা চালাবেন, কিন্তু লম্বা সময় পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যেই অভিযোগ তুলেছে, চুপুর এই অভিযোগের সাহসটা পেল কার কাছ থেকে? শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তাকে সাহস দেওয়ার মতো আল্লুক বাংলাদেশে আছে আমি মনে করি না। এটা তারেক রহমান দেওয়ার কথা না। তিনি বলেছেন সংবিধান একাধিক বিধান লঙ্ঘন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1.5 বছরে। তার শাসন না বলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বহুবার আমি অপমান শিকার হয়েছি। এই রাষ্ট্রপতি চুপু নাকি অপমান শিকার হয়েছে। এখন রাষ্ট্রপতি চুপু কি বিচার দায়ের করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, মামলা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে? আর এই সাহস আর এই কথা বলার সুযোগটা কে করে দিলেন? এই প্রশ্ন রাখলাম আমি জাতির কাছে। শাহাবুদ্দিন চুপু কি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাওয়া প্রেসিডেন্ট? তার নেত্রী দলবল নিয়ে দিল্লি চলে গিয়েছে, কিন্তু শাহাবুদ্দিন চুপুকে শিলং এই সালাউদ্দিন রেখে দিয়েছে আমাদের জন্য। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসালেই চূড়ান্ত ফলাফল পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে নব নিযুক্ত গঠিত সরকার বিএনপি সরকার যত ভালো কাজই করুক, যদি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হয় এবং বাংলাদেশকে ঋণমুক্ত করতে হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দরকার ডক্টর ইউনূসের মতো এমন একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য।
সুতরাং দেখা যাবে যে বিএনপি সরকার তারা দেশের মধ্যে খুব ভালোভাবে কাজ করলো, আর ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় এবং বাংলাদেশকে কিভাবে ঋণ মুক্ত করা যায় সেই লক্ষ্যে দেশে এবং আন্তর্জাতিকভাবে তিনি কাজ করলো। তো তাহলে এভাবে যদি বিএনপি সরকার আগামী 5 বছর কাজ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে 5 বছর পর আমাদের দেশ পুরো বিশ্বের মধ্যে প্রভাবশালী একটা অন্যতম দেশ হবে। একটা বাস্তবতা হচ্ছে যে কোনো কাজ করতে যতটুকু সময় দরকার ততটুকু সময় যদি না পাওয়া যায় তাহলে সেই কাজটা কিন্তু কখনোই সঠিকভাবে পালন হয় না। যে কারণেই এবার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় দিয়ে ডক্টর ইউনূসকে নতুন রাষ্ট্রপতি করছে বিএনপির সরকার। রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চলেছে জামায়াত, যেখানে বিএনপি এখন অনেকটা বাধ্য হয়েই জামায়াতের দেখানো পথে হাঁটছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই অদৃশ্য ফাঁদটি, যেখানে পা দিয়ে বিএনপি এখন জামায়াতের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ী রাজনীতি করতে বাধ্য হচ্ছে। কিভাবে জামায়াতের নেতারা সংসদে না গিয়েও বা ক্ষমতায় না থেকেও রাষ্ট্র পরিচালনার এক বিশাল প্রভাব বিস্তার করছেন এবং বিএনপিকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিচ্ছেন, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। শুরুতেই ফাহাম আব্দুল সালামের একটি চমৎকার পর্যবেক্ষণের দিকে নজর দেওয়া যাক। নির্বাচনের পরপরই তিনি বলেছিলেন বিএনপির ভাগ্য আসলে খুব ভালো। কেন জানেন? কারণ তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে পায়নি, পেয়েছে জামায়াতকে। ভাবুন তো, যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো তবে জ্বালাও পোড়াও আর সহিংসতায় বিএনপির পক্ষে রাষ্ট্র চালানো বা রাজনীতি করা কতটা কঠিন হতো। কিন্তু জামায়াত সে পথে হাঁটেনি বা হাঁটবেও না। তারা এমন এক বিরোধী দলের ভূমিকা পালন করছে যারা শিক্ষিত, ভদ্র এবং আধুনিক। তারা বিএনপিকে কোনো অযথা ঝামেলায় ফেলছে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা ভেবে দেখেছি? যদি জামায়াত ক্ষমতায় যেত তবে বিএনপি কি তাদের এত সহজে ছেড়ে দিত? বিশ্লেষকরা বলছেন কখনোই না। বিএনপি তখন আওয়ামী লীগ, বাম সংগঠন এবং শাহবাগের সবাইকে নিয়ে জামায়াতের বিরুদ্ধে এক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলত, রাষ্ট্র অচল করে দিত। আল্লাহ হয়তো এই দুর্বলতাটা জানেন। জামায়াতের সাংগঠনিক শক্তি অনেক, কিন্তু ক্ষমতায় গিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র সামাল দেওয়ার মতো পরিস্থিতি হয়তো এখনো তৈরি হয়নি। তাই হয়তো আল্লাহ তাদের ক্ষমতার খুব কাছাকাছি এনেও সরাসরি মসনদে বসায়নি, বরং তাদের দিয়েছেন এমন এক অবস্থান যেখান থেকে তারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার নৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারছেন। এখন আসা যাক মূল খেলায়। জামায়াত কিভাবে বিএনপিকে দিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছে? বিষয়টি হলো স্ট্যান্ডার্ড সেট বা মানদণ্ড তৈরি করে দেয়া। জামায়াত রাজনীতিতে এমন এক নৈতিকতার মানদণ্ড দাঁড় করিয়েছে যার টপকানো বিএনপির জন্য এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বা আমাদের এমপিরা নির্বাচিত হলে তারা রাষ্ট্রের কোনো প্লট গ্রহণ করবেন না, শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেবেন না, এবং এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প হলে কাজ শেষে পাই টু পাই হিসাব জনগণের সামনে দাখিল করবেন। এটি ছিল এক বিশাল ঘোষণা। বাংলাদেশের প্রেক্ষাপটে এমপি মন্ত্রী মানেই যেখানে গাড়ি বাড়ি আর বিত্ত বৈভবের পাহাড়, সেখানে এই ঘোষণা ছিল প্রচলিত রাজনীতির গালে এক চপেটাঘাত। নির্বাচনের ঠিক 2 দিন পর জামায়াত নেতা শিশির মনির আবারও মিডিয়ার সামনে এসে সেই পুরনো ওয়াদার কথা মনে করিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন তাদের দলের এমপিরা পূর্ব ঘোষণা অনুযায়ী কোনো সরকারি সুবিধা, প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ব্যাস, খেলাটা ঘুরে গেল ঠিক এখানে। জামায়াতের এই ঘোষণার পর বিএনপির অবস্থা হলো শ্যাম রাখি না কুলু রাখি। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের নেতাকর্মীদের অনেক প্রত্যাশা, অনেক বঞ্চনা। কিন্তু যখন তাদের প্রধান মিত্র বা প্রতিদ্বন্দ্বী জামায়াত ঘোষণা দেয় যে তারা কোনো সুবিধা নেবে না, তখন বিএনপি যদি সেই সুবিধা নেয় তবে জনগণের কাছে তারা কি হিসেবে চিহ্নিত হবে? জনগণ তখন আঙুল তুলে বলবে, ওই দেখো জামায়াত সুবিধা নেয় না আর বিএনপি লুটপাট করতে এসেছে। এই নৈতিক চাপে পড়ে বিএনপি বাধ্য হলো একই সুরে কথা বলতে। বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদকে শেষমেশ ঘোষণা দিতে হলো যে বিএনপির এমপি মন্ত্রীরা কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। লক্ষ্য করুন, এই সিদ্ধান্ত কি বিএনপি স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, নাকি জামায়াতের সেট করা ট্র্যাপে পা দিয়ে তারা তাদের নৈতিকতার প্রতিযোগিতায় টিকতে গিয়ে এটি করতে বাধ্য হয়েছে? উত্তরটা পরিষ্কার। জামায়াতের কাজ অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এখন বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করানো হচ্ছে। সেখানেও জামায়াত এক অভিনব কৌশল নিয়েছে। জামায়াতের এমপিরা তাদের নির্বাচনী এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছেন টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, সবজি বাজার, বালুরঘাট কিংবা খেয়াঘাট কোথাও কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কুষ্টিয়া 4 আসনের কথাই ধরুন, সেখানে জামায়াতের প্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন মিলে ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। যখন এক এলাকার এমপি বা নেতারা চাঁদাবাজি বন্ধ করে দেন এবং জনগণের কাছে স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠেন, তখন পাশের এলাকার বিএনপি নেতারা কি আর চাঁদাবাজি করতে পারবেন? বললেই তো জনগণ তুলনা করবে। জনগণ বলবে পাশের এলাকায় জামায়াত চাঁদাবাজি বন্ধ করেছে আর তোমরা করছো। ফলে বিএনপির মাঠ পর্যায়ে নেতারাও এখন বাধ্য হচ্ছেন চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে দূরে থাকতে। প্রশাসনও নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ জামায়াতের যে জিরো টলারেন্স নীতি চায় সেটা তারা নিজেরা ক্ষমতায় না থেকেও বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিচ্ছে। একেই বলে কাউন্টার পলিটিক্স। অন্যদিকে দেখুন, সরকারের একজন মন্ত্রী রবিউল ইসলাম রবি যখন বলেন সড়কে নেগোসিয়েশন করে টাকা নিলে সেটা চাঁদাবাজি নয়, তখন জনমনে কি প্রতিক্রিয়া হয়? মানুষ হাসাহাসি করে। কারণ জামায়াত ইতিমধ্যে মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে যে কোনো প্রকার অনৈতিক লেনদেনই গ্রহণযোগ্য নয়। এই যে জনমতের পরিবর্তন, এটাই জামায়াতের আসল বিজয়। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন পুনর্বিবেচনা করেছে দুই দলের হাইকমান্ডে, আলোচনা হয়েছে তারা কি করবে, সম্পর্ককে এখানে টার্মিনেট করবে না দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা সেমি ইডিওলজিক্যাল জোট হিসেবে কন্টিনিউ করবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা সলচাতুরির সুযোগ নেই। এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয় এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায় এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো জামাত এনসিপি দুই দল একে অপরের জন্য জরুরি। জামাতের যতই শক্তি থাক না কেন, এককভাবে তাদের ক্ষমতা আসা এবং দেশ চালানো রিয়েলি টাফ। যেমন এনসিপির মতো উদার, মধ্যমপন্থী, তারুণ্য ভিত্তিক এবং বাংলাদেশে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই। জামাতের একটা ব্ল্যাক স্পট আছে 1971, কিন্তু এনসিপি মানেই সফলতা, এনসিপি মানে বিজয়, এনসিপি মানে জনগণের পক্ষের শক্তি, এনসিপি মানে হিট। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই এনসিপি এবং জামাত জোট এটা জরুরি। এবং এনসিপি যত হিট হোক, এনসিপি যত বিজয়ী শক্তি হোক, এনসিপি কোনো বিতর্ক নেই, যাই হোক না কেন, হিস্ট্রিক্যাল কোনো মিস্টেক নেই। যেমন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে জামাত যেরকম 71 কেন্দ্রিক বিতর্ক আছে জামাতের, আওয়ামী লীগ ভবিষ্যতে আসলেও আসতে পারবে কিনা সন্দেহ আছে। এনসিপি শক্তিশালী থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না। আর আসতে পারলেও সারা জীবন আওয়ামী লীগকে এই গালি খেতে হবে যে তোরা তো 24-এর গণহত্যাকারী, ফ্যাসিস্ট এবং 24-এর গণহত্যাকারী। এই ট্যাগ আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। বিএনপি দুর্নীতিবাজ,
ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকারী, 10% হাজারো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু এনসিপি কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ। যতই হোক না কেন, তারা এককভাবে চলতে সক্ষম না, দিস ইজ রিয়ালিটি। তারা কারোর সাথে চলতে পারে, যেটা আমরা দেখেছি। জামাতের সাথে জোট, জামাত সিনসিয়ারলি কোঅপারেট করেছে, এনসিপি অসম্ভব সফলতা পেয়েছে। 6 জন এমপি, এটা বিরাট কিছু। অনেকে 50 বছর 80 বছর রাজনীতি করো, 6 জন এমপি হয় না এক নির্বাচনে, যেটা এনসিপির হয়েছে। মানে খুব দ্রুত এনসিপি ক্ষমতার দিকে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল একটা দল। কিন্তু কারো সাপোর্ট দরকার, এবং সাপোর্টটা দরকার আন্তরিক। বিএনপির মতো সল চাকরি মার্কা কোনো দলের সাথে জোট করলে এনসিপি জীবনও ছয়টা পাবে না। ও প্রত্যেক জায়গায় বিএনপির বিদ্রোহীরা জিতে আসতো। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট উভয়ের জন্যই অপরিহার্য জরুরি। জামাতের ক্ষমতায় যেতে, এনসিপির বিকাশের জন্য। আর এই জোট এটা কৃত্রিম কোনো জোট না, এটা ন্যাচারাল। কারণ দুই দলের একে অপরের জন্য প্রয়োজন। এনসিপি কে বেঁচে থাকার জন্য জামাত প্রয়োজন। জামাত ছাড়া এনসিপি বেঁচে থাকতে পারবে না। আবার জামাত ক্ষমতা আসে এবং টিকে থাকার জন্য এনসিপি কে প্রয়োজন। তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক এবং আদর্শিক জায়গাটা সম্পূর্ণ এক অভিন্ন। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে জিনিস আরো যেসব ডিটারমিনেন্টস আছে রাজনীতি এখন এই জায়গায়, এবং চাঁদাবাজির বিরোধিতা, বাংলাদেশ পন্থী, ভারত বিরোধিতা, সব জায়গায় আদর্শিক এক। তো এখানে এটা অর্গানিক জোট বলা যায়। অর্থাৎ এই সব বিবেচনা এই দুই দল সিদ্ধান্ত নিয়েছে তারা যুগ যুগ ধরে একসাথে পথে চলবে। হ্যাঁ, একটা পর্যায়ে জোট থাকবে না। জামাত এনসিপি জোটটা হবে অনেকটা বিএনপি জামাত জোটের মতো। বিএনপি জামাত জোট যেরকম অনেকটা আদর্শিক ছিল এবং দীর্ঘমেয়াদী ছিল, অনেকটা বিএনপি জামাত জোট আদর্শিক না, এটা ভুল কথা। বলে যে নির্বাচনী জোট না, বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট। অনেক রাজনীতির অনেক আদর্শের জায়গায় জামাত এনসিপির পুরোপুরি মিলছে। আদর্শিক বলতে এখানে দুইটা ইসলামী দল। আরে রাজনীতিতে ধর্মীয় দল কিনা, এটা রাজনীতিতে প্র্যাকটিক্যালি এটা তেমন কাজে লাগে না। এটা আপনার মানুষ গঠনে বা কর্মী গঠনে কাজে লাগে। যেমন ইসলামী দল, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা পার্লামেন্টে গেলে তারা ইসলামের আলাদা কিছু ক্রাইম করতে পারে না। অর্থাৎ রাজনীতির আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, ফরেন পলিসিতে আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতিতে আপনি কিভাবে দেখতে চান, এরকম নাম কিছু পয়েন্ট, অথবা বড় ধরনের কোনো পরিবর্তন চান। যেমন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বেটার না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এটা একটা আদর্শ। এখানে আদর্শ বলতে আপনি ইসলাম না সেকুলারিজম, এটা আসলে মৌলিক জায়গায় সবাই প্রায় এক কাছাকাছি। তো দর্শক, এখানে বিএনপি জামাত জোট যেরকম ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 25 বছর টিকে ছিল, ওরকম এনসিপি জামাত জোট দীর্ঘদিন টিকবে, সেই পথে হচ্ছে। চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যারা চুরি করে তারাই বড় গলায় কথা বলার চেষ্টা করে। আপনারা জানেন, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ আলেম, বাংলাদেশের গণমানুষের নেতা, 11 দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক সাহেবের যে সিটে তিনি বিজয়ী হয়েছেন, যেখানে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কথা, সেই আসনটি কেড়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি পরিবারের সদস্য ববি হাজ্জাজ। আজকের সেই ববি হাজ্জাজ সাহেব মন্ত্রী পদে গিয়ে অবৈধ ভোট চুরি করে তারপরে তিনি মামুনুল হকের বিরুদ্ধে হুঙ্কার ছুটছেন যে সমস্ত জায়গায় তিনি মামলা দিয়ে দিবেন, এবং মামলা দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে একজন ভোট চোরকারী ব্যক্তি, যিনি নিজে ভোট চুরি করেছেন, লজ্জায় মাথা নত করে থাকার কথা। সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন। তাও কোন সময়, যেই সময় ফেসিবাদের পতন ঘটানোর পরে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, সেই সময় উনি মামুনুল সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আমি তখন আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছিলাম, যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে প্রায় 3 বছরের অধিক সময় তার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল ফেসিবাদী সরকার। তখন তাকে জামিন দেওয়া হয় নাই, অনেক মানুষ চুপ করেছিলেন। তখন আমি বক্তব্য দিয়ে বিদেশে বসে বলেছিলাম যে মামুনুল সাহেবের উপরে এই জুলুম নির্যাতন এটা মেনে নেওয়া যায় না। আদর্শিকভাবে আপনি এক দলের হতে নাই পারেন, কিন্তু জুলুম অত্যাচার নির্যাতন যদি কারো উপরে হয় সেটার প্রতিবাদ না করলে আপনি দায়ী থেকেই যাবেন। আজকে এই আল্লামা মামুনুল সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বর্তমান সময়ে বহু মানুষ যখন ওই 11 দলের বাইরে গিয়ে চাটাচাটিতে ব্যস্ত, ক্ষমতার লোভে ব্যস্ত, তখন তিনি ক্ষমতার দিকে না গিয়ে তিনি বাংলাদেশের আলেম সমাজ এবং এই জোটকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে এই জোটের পক্ষে অবস্থান নিয়ে আজকে তিনি নির্বাচন করে জাতির কাছে একজন শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছেন। ঐক্য রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসেবে তাকে জাতি গ্রহণ করেছে, সম্মান দিয়েছে, এবং সেটা ব্যালটের মাধ্যমেও দিয়েছে, অন্য জায়গায় দিয়েছে। কিন্তু সেই অবস্থায় চোরের মায়ের বড়গলা ববি হাজ্জাজ ধার করা নেতা এসে এখন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে সেই জায়গায় এখন তিনি দল পার্কে পর্যন্ত বিলুপ্ত করে দিয়ে তারপরে তিনি এখন যা তা বলে বেড়াচ্ছেন। এই সকল ধান্দাবাজি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশ যারা সত্যিকার এই দেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের বাংলাদেশ। আজকের এই বাংলাদেশে অবদান আছে মামুনুল সাহেবের। এই আল্লামা মামুনুল সাহেব জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনি কয়দিন কি খেটেছেন, কি করেছেন? আপনি বাংলাদেশের গত 16 বছর ছিলেন ওদের পাচাটা দালাল, আর এখনো আপনি আরেকটা জায়গায় এসে প্রবেশ করে দালালি করে আপনি একজন আলেমকে মামলার হুমকি দিচ্ছেন। তোমার এই মামলার হুমকি বাংলাদেশের জনগণ পরোয়া করে না। বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অন্যায় না করে তার উপরে জুলুম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের কমিটমেন্ট, যারা এই দেশ থেকে পালিয়ে পর্যন্ত গিয়েছে, যদি সেই ব্যক্তিরা কোনো অন্যায়কারী না হয়, জুলুমকারী না হয়, সেই ব্যক্তি ভিন্ন আদর্শের হলেও তার উপরে মামলা হামলা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। তারপরে তো আবার জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে শক্তি, 24 আন্দোলনের নেতা, আজকে সেই গণমানুষের নেতা মামুনুল হক সাহেব, যারা জুলুম নির্যাতন সহ্য করে জেলের মধ্যে অত্যাচার নির্যাতিত হয়েছে, কওমি আলেমরা রাজপথে নেমে তার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মামুনুল সাহেবকে আপনি হুমকি দিচ্ছেন। ঢাকা শহরে আর জায়গা পান না, এটা নিজের মনে করার কিছু নেই। এটা বাংলাদেশ থেকে লাইভ করে কথা বলছি। পরোয়া করার রাজনীতি শেষ হয়ে গেছে। পরোয়া করে যদি রাজনীতি করতে হতো তাহলে আজকে আমি মন্ত্রী থাকতাম। আজকে গত 16 বছরে যে পর্যন্ত আমি বিএনপির পক্ষে, নির্যাতিত নিপীড়িত নেতাদের পক্ষে কথা বলেছি, একটা মানুষ তখন কথা বলার ছিল না। আন্দোলন সংগ্রাম, দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আলী মোলামার পক্ষে, জামাত ইসলামের পক্ষে, মামুনুল সাহেবের পক্ষে, এমনকি চরমনাই হুজুরের যখন তার উপর আক্রমণ হয়েছে তার পক্ষে অবস্থান নিয়ে জাতির ক্রান্তি লগ্নে ভূমিকা পালন করেছি। শুধুমাত্র তোমাদের জুলুম অত্যাচার নির্যাতনের সাথে আপোষ করবো না বিধায় আজকে তোমরা মন্ত্রিত্ব নিয়েছো, আমি মন্ত্রিত্ব ছাড়া অবস্থান করছি। ভোট কার্ড চুরি করে তারপরে তুমি যা ইচ্ছা তাই বলবে, সেই দিন শেষ। বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রথম ক্ষমা চাইতে হবে মামুনুল সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, আর দ্বিতীয় ক্ষমা চাইতে হবে ভোট চুরি করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আবার বক্তব্য দিয়ে বলে আমি মন্ত্রী সাহেব হয়েছি, মাঝে মাঝে এসে বক্তব্য দিবে। আপনার বক্তব্য দেওয়ার রাইট জনগণ কিন্তু দেয় নাই। অতএব সাবধানে কথা বলবেন। চোরের মায়ের গলা দেখাতে যাবেন না।
ওই সকল দিন আমরা এখন গুনি না। আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, নেতাবাজ, নৈরাজ্যবাজ, দালালদের স্থান দেওয়া হবে না। প্রয়োজনে আরো ধৈর্য ধারণ করবো, ক্ষমতা থেকে দূরে থাকবো, কিন্তু তারপরেও আপোষের রাজনীতি করে, মানুষের বিরুদ্ধে রাজনীতি, দেশের স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে। ভয়ঙ্কর ধোঁকার শিকার হতে হতে বেঁচে গেছে বাংলাদেশ, বেঁচে গেছি আমরা সাধারণ জনগণ। জুলাই বিপ্লবের পর আমরা যখন ভেবেছি দেশের সংস্কার হচ্ছে, পর্দার আড়ালে তখন চলছিল ক্ষমতা দখলের খেলা। জানলে শিউরে উঠবেন, যাদের হাতে আমরা দেশের দায়িত্ব তুলে দিয়েছিলাম, খোদ তাদের মধ্যে 3 জন প্রভাবশালী উপদেষ্টা নির্বাচন বানচাল করে দেশের চিরস্থায়ী মালিক হয়ে থাকতে চেয়েছিলেন, ঠিক ফ্যাসিবাদী হাসিনা সরকারের মতো। তারা জিম্মি করে ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে। এমনকি প্রধান উপদেষ্টা যখন রাতে ঘুমে থাকতেন, তখন তার অনুমতি ছাড়াই প্রশাসনকে ব্যবহার করে সংবাদপত্রে আগুন দেওয়া হয় এই 3 জনের নির্দেশে। কিসের লোভে ক্ষমতা দখলে চক্রান্ত করেছিলেন এই উপদেষ্টারা? তাদের নামগুলো কি? কেন একজন নারী উপদেষ্টা বিদেশে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান? আর কেনই সরকারের ভেতর থেকে নির্বাচন আটকানোর জন্য মব সন্ত্রাস উস্কে দেওয়া হচ্ছিল? আজ আমরা উন্মোচন করব অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকার ঘরের গোপন বৈঠকগুলোর তথ্য। জানবো আয়না ঘরের পর গড়ে ওঠা উপদেশক সিন্ডিকেট সম্পর্কে। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আজ অনেক রাঘব বোয়ালদের মুখোশ খুলে যাবে। সম্প্রতি সম্পন্ন হয়েছে 13শ জাতীয় নির্বাচন। এতে জয়লাভ করে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু গোপন সূত্রে জানা গেছে এই নির্বাচন আটকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ইন্টারিম সরকারের 3 উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক দেওয়া তথ্যে এবং সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে এই প্রসঙ্গে 3টি নাম বারবার ঘুরে ফিরে আসছে। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। অভিযোগ উঠেছে এই 3 ব্যক্তি সরকারের ভেতরে একটি সুপার পাওয়ার বা সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছিলেন। তারা ডক্টর ইউনুসকে এতটাই চাপে রাখতেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব অনেক সময় অসহায় বোধ করতেন। শুরুতে ডক্টর ইউনুস দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু এই 3 উপদেষ্টার চাপে তিনি সংস্কারের এক বিশাল তালিকা জাতির সামনে উপস্থাপন করতে বাধ্য হন। বলা হচ্ছে এই সংস্কার প্রস্তাবগুলো আসলে কোনো দেশপ্রেম থেকে নয়, বরং ক্ষমতাকে বছরের পর বছর দীর্ঘস্থায়ী করার একটি মোক্ষম বাহানা ছিল। তারা ডক্টর ইউনুসের কাঁধে বন্দুক রেখে নিজেদের ক্ষমতা পোক্ত করার ছক কষেছিলেন। এই ষড়যন্ত্রের সবচেয়ে নৃশংস অংশ ছিল মব সন্ত্রাস। যখনই রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি তুলেছে, তখনই এই সিন্ডিকেট দেশে কোনো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যখন আগুন দেওয়া হচ্ছিল, তখন সারা দেশের মানুষ হতভাগ হয়ে দেখেছিল প্রশাসনের নীরবতা। প্রবীণ সাংবাদিক নুরুল কাবির এবং অন্যান্য বিশ্লেষকরা দাবি করছেন এই হামলাগুলো ছিল পরিকল্পিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা ঘটনাস্থলে সময় মতো না পৌঁছান। উদ্দেশ্য ছিল একটি ভীতিকর পরিবেশ তৈরি করা, যাতে ডক্টর ইউনুস বিশ্বকে বলতে পারেন, দেখুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো নয়, তাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়। ভাবুন একবার, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নিজের দেশের সংবাদপত্রের অফিসে আগুন দিতেও তারা দ্বিধা করেননি। এমনকি এই ঘটনা তারা প্রধান উপদেষ্টাকে জানানোর প্রয়োজনও করেননি। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়টি ডক্টর ইউনুসকে জানানো হয়েছিল অনেক পরে, যখন সব শেষ। আর এই পুরো প্রক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল অত্যন্ত রহস্যময়। তাকে গোয়েন্দারা বর্ণনা করছেন একজন সুবিধাবাদী খেলোয়াড় হিসেবে। তিনি নির্বাচন হওয়া বা আটকানো কোনো পক্ষেই জোরালোভাবে ছিলেন না। একদিকে ডক্টর ইউনুসের স্নেহভাজন থাকার চেষ্টা, অন্যদিকে ওই শক্তিশালী 3 উপদেষ্টার সাথে গোপন আতাত এই 2 নৌকায় পা দিয়ে সময় পার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের এই শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার পুরো মেয়াদেই অস্থির মেজাজে ছিলেন। যখনই সরকারের কোনো সংকট তৈরি হয়েছে, তিনি নিজেকে আড়াল করে দুপক্ষকেই সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। এই পিচ্ছিল ভূমিকার কারণে সরকারের ভেতরকার নিশ্চয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা আসলে ওই ষড়যন্ত্রকারী 3 উপদেষ্টাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। অথচ আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার কাছ থেকে রাষ্ট্রের উন্নয়নে অনেক কিছু আশা করেছিল জনগণ, কিন্তু সে আশায় জল ঢেলেই ক্ষমতা ছেড়েছেন জনাব আসিফ নজরুল। উপদেষ্টাদের এই সিন্ডিকেট শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তারা বিদেশি কূটনৈতিকদের কান ভারী করতে নিয়মিত লবিং চালিয়ে গেছেন। বিভিন্ন দূতাবাসে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে দ্রুত নির্বাচন দিলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি ক্ষমতায় চলে আসবে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।